তার প্রত্যেকটা স্পর্শে শরীর কেঁপে উঠছে। আমি তার প্রত্যেকটা স্পর্শ চোখ বুজে অনুভব করছি। তার স্পর্শগুলো পাগল করা ছিল। ঘাড় থেকে মুখ সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, জান। আমাদের জীবন কথা। আমি রুমের দেয়ালের চারদিকে তাকিয়ে পুরো অবাক হয়ে আছি। পুরো দেয়াল জুড়ে আমার ছবি। কিছু ছবি ঘুমন্ত অবস্থার, আবার কিছু ছবি আমার আড়ালে তোলা। সব ছবিগুলোর মাঝে আমার আর তার একটা ছবি, যা ঋদ্ধি দিদির বিয়ের দিন বিকেলে ফটোশ্যুটে তোলা। ছবিটা ক্যান্ডিড। আমি তার থেকে দূরে যেতে নিয়েছিলাম, হঠাৎ উনি আমার কোমর জড়িয়ে ধরে তার দিকে ফিরালেন। আমার হাত তার গলায় চলে যায়। উনি আমার দিকে তাকিয়ে থাকেন আর আমি ওনার। তখনই ফটোগ্রাফার মুহূর্তটা ক্যামেরায় ক্যাপচার করে। আর কিছু ছবি ঋদ্ধি দিদির মেহেদিরও আছে, কিন্তু উনি তো সেদিন আমার সাথে রাগ করেছিলেন। তাহলে এই ছবি কখন তুললেন? উনি তো একবারের জন্য সেদিন পুরো অনুষ্ঠানে আমার দিকে তাকাননি। তাহলে ছবি কখন তুললেন? আর বেডের সাথে দেয়ালে যে বড় ছবিটা, এটা তো সেদিনের ছবি যেদিন উনি দেশে এসেছেন। সেদিন আমি ফুচকার দোকানের সামনে মাওয়াদের সাথে ফুচকা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম, সেই ছবি। তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, আমার অনুভূতিগুলো ঠিক ছিল। তখন উনি আমার আশেপাশেই ছিলেন। তার কাছে গেলাম। বেডে বাচ্চাদের মতো শুয়ে আছে খালি গায়ে, শরীরের অর্ধেকটা কম্বলের ভিতর। জানালার সামনে পর্দা দিয়ে ঢাকা, তাই পর্দা ভেদ করে আবছা আলোয় রুম কিছুটা আলোকিত হয়ে আছে। কফিটা বেডের পাশে বক্সে রেখে তার পাশে বসলাম। তার চেহারার মায়াটা আমাকে তার দিকে টানছে। তার সামনের চুলগুলো কপাল থেকে সরিয়ে দিলাম, হাতগুলো তার গালে স্পর্শ করলাম। হাতের বড় আঙ্গুল দিয়ে আস্তে আস্তে স্লাইড করলাম তার গালে। তিনি ভ্রু কুঁচকে নিলেন, তারপর আবার আগের মতো শুয়ে পড়লেন। এবার তাকে জ্বালানোর জন্য ভেজা চুলগুলো তার মুখের ওপর ছড়িয়ে দিলাম। চুল থেকে টপ টপ করে তার মুখে পানি ঝরছে। হঠাৎ করে তিনি হেঁচকা টান দিয়ে আমাকে বেডে শুইয়ে আমার ওপরে উঠে হালকা ঝুঁকে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কানের কাছে মুখ এনে ফিস ফিস করে তার সেই মাতাল করা কণ্ঠে বলতে লাগলেন, গুড মর্নিং জানু নুন। আমি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে বললাম, গুড মর্নিং। আরশাল, চোখ বন্ধ করে আছো কেন? চোখ খুলো জান, আমার দিকে তাকাও জান। কপালে চুমু দিয়ে আমি তার কথায় আস্তে আস্তে চোখ খুলে তার দিকে তাকাই। তার চোখে সেই নেশা, যেই নেশাটায় আমি সব সময় আসক্ত হয়ে যাই। তিনি আবার সেই আমাকে পাগল করা মাতাল কণ্ঠে বলতে লাগলেন, তুমি জানো জান, এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। এমন একটা সকালের জন্য কতটা অপেক্ষা করেছি, যেই সকালটা তোমাকে দেখে শুরু হবে, যেদিন তোমার এই চুলের শিশির ভেজা শীতল ছোঁয়ায় ঘুম ভাঙবে। ফাইনালি আজ সেই দিন এসে গেছে। তুমি আমার এত কাছে আছো। এখন তোমাকে নিজের বলতে কোনো বাধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। হ্যাঁ, এখন বলতে পারবো তুমি সম্পূর্ণ আমার সায়রা, শুধু আরশালের। হঠাৎ তিনি আমার ঘাড়ে মুখ গুজলেন, ঘাড়ে তার ঠোঁটের স্পর্শ দিতে লাগলেন। তার প্রত্যেকটা স্পর্শে শরীর কেঁপে উঠছে। আমি তার প্রত্যেকটা স্পর্শ চোখ বুজে অনুভব করছি। তার স্পর্শগুলো পাগল করা ছিল। ঘাড় থেকে মুখ সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, জানো তোমাকে লাল শাড়িতে কতটা মানিয়েছে। হাতে চুড়ি, রিং, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, নাকে ডায়মন্ড নোজপিন, সব মিলিয়ে অসাধারণ লাগছে। আমাকে পাগল করার জন্য যথেষ্ট তোমার এই লুক। উফ, পাগল করে দেবে নাকি জান? পাগল হয়ে যাচ্ছি তো জান। সত্যি সকালটা দারুণ ছিল। এমন সকালের জন্য কতই না অপেক্ষা করেছি। ফাইনালি আজ সেই দিন এসে গেছে। তুমি আমার এত কাছে আছো। এখন তোমাকে নিজের বলতে কোনো বাধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। হ্যাঁ, এখন বলতে পারবো তুমি সম্পূর্ণ আমার সায়রা, শুধু আরশালের। হঠাৎ তিনি আমার কানে মুখ গুজলেন,
ঘাড়ে তার ঠোঁটের স্পর্শ দিতে লাগলেন। তার প্রত্যেকটা স্পর্শে শরীর কেঁপে উঠছে। আমি তার প্রত্যেকটা স্পর্শ চোখ বুজে অনুভব করছি। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তার স্পর্শগুলো পাগল করা ছিল। ঘাড় থেকে মুখ সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, জানো তোমাকে লাল শাড়িতে কতটা মানিয়েছে? হাতে চুড়ি, রিং, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, নাকে ডায়মন্ড নোজ পিন, সব মিলিয়ে অসাধারণ লাগছে। আমাকে পাগল করার জন্য যথেষ্ট তোমার এই লুক। উফ, পাগল করে দেবে নাকি জান? পাগল হয়ে যাচ্ছি তো জান। সত্যি সকালটা দারুণ ছিল। এমন সকালের জন্য কতই না অপেক্ষা করেছি। ফাইনালি আজ সেই দিন এসে গেছে। তুমি আমার এত কাছে আছো। এখন তোমাকে নিজের বলতে কোনো বাধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। হ্যাঁ, এখন বলতে পারবো তুমি সম্পূর্ণ আমার সায়রা, শুধু আরসালের। হঠাৎ তিনি আমার ঘাড়ে মুখ গুজলেন, ঘাড়ে তার ঠোঁটের স্পর্শ দিতে লাগলেন। তার প্রত্যেকটা স্পর্শে শরীর কেঁপে উঠছে। আমি তার প্রত্যেকটা স্পর্শ চোখ বুজে অনুভব করছি। তার স্পর্শগুলো পাগল করা ছিল। ঘাড় থেকে মুখ সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, জানো তোমাকে লাল শাড়িতে কতটা মানিয়েছে? হাতে চুড়ি, রিং, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, নাকে ডায়মন্ড নোজ পিন, সব মিলিয়ে অসাধারণ লাগছে। আমাকে পাগল করার জন্য যথেষ্ট তোমার এই লুক। উফ, পাগল করে দেবেন নাকি জান? পাগল হয়ে যাচ্ছি তো জান। সত্যি সকালটা দারুণ ছিল। এমন সকালের জন্য কতই না অপেক্ষা করেছি। ফাইনালি আজ সেই দিন এসে গেছে। তুমি আমার এত কাছে আছো। এখন তোমাকে নিজের বলতে কোনো বাধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। আমি এবার তার চোখে কিস দিয়ে বললাম, জানি তো, এখন বলো। এসব বলে উনি আমার পাশে শুয়ে পড়লেন। আমার হাত তার বুকের সাথে জড়িয়ে ধরে হাতে কিস করতে লাগলেন একের পর এক। আমি বুঝি না তার আমার এই হাতের প্রতি এত নেশা কেন। আমি তার দিকে ফিরে বলতে লাগলাম, আচ্ছা আপনি এত ছবি কোথায় পেয়েছেন? আর এসব ছবি আপনার রুমে কেন? এগুলো তো আমার অনেক আগের ছবি। আপনি কোথায় পেয়েছেন? আগের বার যখন এসেছিলাম তখন তো এই ছবি ছিল না। এগুলো কবে করলেন? আর রুমও আমার মন মতো ডেকোরেট করা, ঠিক যেমনটা আমার বাসায় ছিল। মুচকি হেসে আমাকে তার বুকে জড়িয়ে বলতে লাগলেন, সত্যি জানতে চাও নাকি মিথ্যে? আমি তার দিকে তাকিয়ে বলতে লাগলাম, অবশ্যই সত্যি। উনি আমাকে তার বুকে আবার জড়িয়ে বলতে লাগলেন, তোমার এমন হাজার হাজার ছবি আমার কাছে আছে। আমি যখন লন্ডনে ছিলাম তখন তোমার ছবিগুলো ঋদ্ধিকে দিয়ে কালেক্ট করেছি, আর বাকিগুলো তোমার আড়ালে তুলেছি। তুমি যখন আমার থেকে দূরে ছিলে, রিং ফেরত দিয়েছিলে, তখন তোমাকে দেখার সব রাস্তা বন্ধ করে দিয়েছিলে। তখন আমি এইসব ছবি দেখে বেঁচেছিলাম। তোমার এতটা কাছে এসে তোমার থেকে দূরে যাওয়াটা মানতে পারছিলাম না। তাই সারা রুমে তোমার ছবি রেখেছি, যাতে সব সময় তোমাকে দেখতে পারি। আর তোমার মন মতো তোমার রুমের মতো সাজিয়েছি, যাতে এখানে এসে কমফোর্টেবল ফিল করো। তাই তোমার মানিয়ে নিতে যাতে কোনো প্রবলেম না হয়। আমি তার দিকে ঘুরে তার বুকে চুমু দিয়ে বলতে লাগলাম, আপনি একটু সত্যি পাগল আরশাল। তোমার জন্যই তো পাগল হয়েছি জান। উনি আমার মুখের কাছে নিজের ঠোঁট এগিয়ে আনলেন। আমি মুচকি হেসে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই। উনি বেডে বসে বলতে লাগলেন, জান তুমি এমন আনরোম্যান্টিক কেন, বাচ্চাদের মতো মুখ করে? আমি এমনই। আমি এসি অফ করে উঁচু হয়ে জানালার পর্দাটা সরিয়ে দিই, জানালার থাইটা খুলে দিই। পিছনে তাকিয়ে দেখি উনি আমার কোমরের দিকে তাকিয়ে ঠোঁটে কামড় দিয়ে মিটমিট করে হাসছেন। আমি কোমরের দিকে তাকিয়ে দেখি কোমরের শাড়ি সরে গেছে, আর উনি তা দেখে হাসছেন। আমি সোফা থেকে কুশন নিয়ে তার দিকে ছুঁড়ে মেরে মুচকি হেসে বলতে লাগলাম, অসভ্য লোক। আরশাল, হায় হায় হায়, মার ডালো গিগা। বুকে হাত দিয়ে ব্যথা করার অভিনয় করে। আমি, হয়েছে অভিনয়। আমি যখন নিচে নামতে যাচ্ছিলাম উনি আবার বলতে লাগলেন, দাঁড়াও, অসভ্যের উপাধি যেহেতু দিয়েছই, তো একটু অসভ্যতা আমি দেখাই জান। উনি বেড থেকে উঠে আমার দিকে আসছেন। আমি ভয়ে দৌড়ে নিচে চলে গেলাম।
নিচে গিয়ে বড়মার কাছে কিচেনে গেলাম। বড়মা নাস্তা রেডি করছেন, পাশেই রহিমা সবজি কাটছে। হঠাৎ বড়মা বলতে লাগলেন, এই দিনে আমার বাড়িতে আগের মতো শান্তি ফিরে এসেছে। আমি আমার আগের পরিবার ফিরে পেয়েছি, আমি আমার আগের আরসালকে ফিরে পেয়েছি। আমি বড়মার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকি। বড়মা আবার বলতে লাগলেন, সেদিন তুমি হসপিটাল থেকে রিং ফিরিয়ে দেওয়ার পর বাসায় আসার সময় শুনি আরসালের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার যেন পুরো দুনিয়া ঘুরতে লাগলো। তাড়াতাড়ি করে হসপিটালে ফিরে যাই, যে দেখি আরসাল বেডে শুয়ে আছে ওর অজ্ঞান অবস্থায়। ওকে ওইভাবে দেখে আমার আত্মা কেঁপে ওঠে, কান্না করতে থাকি। ওকে ওই অবস্থায় দেখে রাতে জ্ঞান ফেরার পর চোখ খুলে তোমাকে খুঁজতে থাকে, পাগলামি শুরু করে। ওকে বাধ্য হয়ে তোমার কেবিনে নিয়ে যাই। বেশ কিছুক্ষণ পর তোমার পাশে বসে থাকে। তারপর হসপিটাল থেকে রিলিজ দিলে বাড়িতে নিয়ে আসি। ও সারাদিন নিজের রুমে বসে থাকতো, পাগলামি করতো। তোমার ফোনে ফোন দিত, ফোন অফ পেয়ে আবার পাগলামি করতো। দুদিন পর কিছুটা সুস্থ হলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কখন আসতো কখন চলে যেত জানতামই না। তোমার সাথে অন্যায় করায় ওকে ক্ষমাও করতে পারছিলাম না, আবার নিজের ছেলের এমন অবস্থা দেখতেও পারছিলাম না। তখন ওর চেহারার দিকে তাকানো যেত না। কিন্তু এখন আল্লাহর রহমতে সব ঠিক আছে। তুমি আমার আরসালের জীবনে ফিরে এসেছো, আমি আমার আগের আরসালকে ফিরে পেয়েছি। কখনো আমার ছেলেকে কষ্ট দিও না, ও খুব ভালোবাসে তোমাকে। আমার মায়ের কথায় খুব কষ্ট লাগছিল। এতটা কষ্ট দিয়ে ফেলেছি তাকে, নিজের রাগ জিদ আর অভিমানের বশে। আমার জন্য সবাই কত কষ্ট পেয়েছে, কত কষ্ট দিয়ে ফেলেছি সবাইকে। কিন্তু এখন প্রমিস করছি কখনো আর এমন কিছু করব না যেটায় আরসাল কষ্ট পাবে, আপনারা কষ্ট পাবেন। সব পরিস্থিতিতে ওনার বাসে থাকবো, কখনো ওনাকে ছেড়ে যাব না। বড়মা মুচকি হেসে বললেন, তা ঠিক আছে, আগে আমাকে বড় মা বলা ছাড়ো, মা বলার অভ্যাস করো। আমি ওকে বড় মা। নাস্তা রেডি হলে আমি আর মা টেবিলে সার্ভ করা শুরু করি। কিছুক্ষণ পর উনি এসে চেয়ার টেনে বসতে বসতে আমাকে চোখ মারলেন। আমি উত্তরে ভেঙে রিসাকে থাপ্পড় দেওয়ায় পুরো ক্যান্টিনের সবাই স্তব্ধ হয়ে আছে। রিসাও ভাবতে পারেনি যে তার সাথে এমন কিছু হবে। রিসা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রিসাকে থাপ্পড় মেরে রেখে চিৎকার করে বলতে লাগলাম, তুমি অনেক গেম প্ল্যান করেছো, আমি তোমাকে প্রত্যেকবারই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু এবার তুমি যা করেছো তা সত্যি ক্ষমার যোগ্য না। তুমি আমার ফ্যামিলির কাছে আরসালকে ছোট করে দিয়েছো, তোমার জন্য আমার পরিবার আরসালকে মেনে নিচ্ছে না। তুমি আমাদের কেন প্রবলেম তৈরি করছো? আরসালকে পাবার আশায়? তুমি তো তাকে কখনোই পাবে না, কারণ আরসাল শুধু আমার। ওনার সাথে আরও 6 বছর আগেই সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি। তুমি কেন আমাদের মাঝে থার্ড পার্সন হয়ে ঢোকার চেষ্টা করছো? তুমি কি ভেবেছিলে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিলেই তুমি আরসালকে পেয়ে যাবে, আরসাল তোমার হয়ে যাবে? আরসাল সবসময়ই আমার ছিল আর আমারই থাকবে। তুমি ভাবলে কি করে আমাকে আরসাল অন্য কারো হতে দেবে? থ্যাংক ইউ, তোমার এই গেমের জন্য আমি আমার আরসালের হয়ে গিয়েছি। হ্যাঁ, কাল আমাদের বিয়ে হয়েছে। আমি এখন আরসালের ওয়াইফ আর আরসাল আমার হাজব্যান্ড। তোমার এই গেমের কারণেই আরসাল রেগে হারানোর ভয়ে আমাকে কাল বিয়ে করেছে। তুমি আমার ক্ষতি করতে গিয়ে উপকার করে দিলে। থ্যাংক ইউ সো মাচ। রিসা আমার দিকে অবাক চোখে তাকিয়ে পাগলের মতো নিজের চুল নিজে শক্ত করে ধরে বলতে লাগলো, কি তোমাদের বিয়ে হয়েছে মানে? তোমার দাদাজি আমাকে কথা দিয়েছিল তোমাকে আর আরসালের হতে দেবে না, তোমাদের বিয়ে হতে দেবে না। তাহলে বিয়ে কি করে হলো? না না, এটা হতে পারে না। আরসাল আমার, আমি ওকে অন্য কারো হতে দেব না। আরসাল আমার, বুঝেছো? শুধু আমার। আমি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ও রিয়েলি? আরসাল তোমার? আরসাল আমাকে ভালোবাসে, আমি ওর বিয়ে করাবো। সেই ছোট থেকে আমাকে ভালোবেসে আসছে। আমাদের এতদিনের সম্পর্ক, মাঝে তুমি কোথা থেকে আসলে? সেই প্রথম থেকে আরসাল আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না। আমার আরসাল তা হতেই দেবে না। আরসাল আমাকে সেই প্রথম থেকে পাগলের মতো ভালোবেসে এসেছে। আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর তুমি কি ভেবেছো তোমার সেই ফেক এডিট করা ছবিগুলো দেখে আমি আরসালকে ভুল বুঝবো? কখনোই না, আমি কখনোই এমন কিছু করব না। আর আমাদের সম্পর্ক এত দুর্বল না যে কিছু ফেক ছবি দেখে তা ভেঙে যাবে।
সবাই বিশ্বাস করলেও আমি কখনোই করব না। আমি আমার আরসালকে খুব ভালো করেই চিনি, ও কখনোই এমন কিছু করবে না। উনি রাগী হতে পারে, কিন্তু ওনার চরিত্র কখনোই এমন না যে সে অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করবে, আমাকে ধোঁকা দেবে। আর তোমার সাথেও কখনো না। উনি তোমাকে শুধু ঘৃণা করে। তুমি তো আরসালকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি কি করে পারলে তার সম্পর্কে এমন মিথ্যা বলা, ওনাকে সবার সামনে ছোট করতে, তার নামে মিথ্যা অপবাদ দিতে? এই ছিল তোমার ভালোবাসা তার প্রতি? তুমি তো তাকে ভালোবাসতে, তাহলে কখনো তাকে সবার সামনে ছোট করতে পারতে না? তুমি তো ভালোবাসা মানেই বোঝো না। আমি বা এইসব কথা তোমাকে বলছি? যে নিজের স্বার্থের জন্য নিজের ভাইকেও ছাড় দেয় না, সে কি বুঝবে আমার কথার মর্ম? তুমি তো নিজের ভাইকেই ছাড় দাওনি, নিজের চিপ প্ল্যানের হাতিয়ার বানিয়েছ। যদি কোনোভাবে রিশাতের সাথে বিয়েটা হয়েই যেত, তাহলে কি রিশাত কখনো সুখী হতে পারতো? কখনোই পারতো না। কারণ আমি কখনোই আরসালকে ভুলতে পারতাম না, না রিশাতকে আপন করতে পারতাম। তুমি এসব কেন করছো? কি লাভ এসব কিছু করে তোমার? আরসাল তো কখনোই তোমার হবে না। আমাদের জীবন থেকে দূরে সরে যাও, এতেই তোমার ভালো। রিসা আমার কাছে আসে, তার চোখ মুখে স্পষ্ট পাগলামো দেখা যাচ্ছে, কেমন যেন ভয়ঙ্কর লাগছে। আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, তোমাকে বলতে হবে না আমি ভালোবাসি কিনা। আমি আরসালকে ভালোবাসি, বুঝেছ? অনেক ভালোবাসি। তুমি আরসালকে আমার চাই। আমি তোমার কাছে হাঁটতে পারবো না। আমি আরসালকে নিজের করেই ছাড়বো, বুঝেছ তুমি? তার জন্য যদি তোমাকে শেষ করে দিতে হয় তাই করব। হঠাৎ রিসা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমি টেবিলের উপর পড়ি। মাও আমাকে ধরে। রিসা আমার কাছে আসতে নেয়, তখনই হঠাৎ আরসাল সামনে এসে পড়ে। ওর চোখ মুখে ভয়ঙ্কর রূপ, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, হাত শক্ত করে মুঠো করে আছে। আমি আরসালকে দেখে কিছুটা আটকে গেলাম, না জানি উনি আবার কি করেন। কিন্তু উনি আমার হাত ধরে সুন্দর মতো ক্যান্টিন থেকে বের হয়ে যান, কোনো শব্দও করেন না সেখানে। আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে শান্তভাবে আমার পাশে বসে গাড়ি চালাতে থাকেন। আমি তার এমন ব্যবহারে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি, কারণ উনি রিসার সব কিছু জানার পরও এত শান্ত কি করে? গাড়ি বাড়ির সামনে থামলো। তিনি গাড়ি থামিয়ে আমার দিকে তাকিয়ে শান্তভাবে মুচকি হেসে বললেন, যান, বাড়িতে এসে পড়েছি, নামো। আমি তার এমন ব্যবহারে সত্যি অবাক হচ্ছি। তিনি এত শান্ত কি করে? তিনি রিসার সব কুকর্ম জানার পরও কোনো রিয়্যাক্ট করেননি। তার এমন ব্যবহার খুব আজব লাগছে। বাড়ির ভিতর প্রবেশ করে দেখি বড়মা ড্রয়িং রুমে বসে আছে। বড়মা আমাদের এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে বলতে লাগলেন, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? তোমার ক্লাস তো আরও দেরিতে শেষ হবার কথা। আমি, বড়মা, আসলে আজ তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই চলে এসেছি। বড়মা, ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আমি, ওকে বড়মা। উনি আমার আগেই উপরের রুমে চলে গিয়েছেন। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি বড়মা লাঞ্চ রেডি করে তার টেবিলে সাজাচ্ছেন। আমিও বড়মায়ের সাথে হেল্প করতে লাগলাম, কিন্তু মনের মাঝে তার এমন পরিবর্তনে বেশ সন্দেহ হচ্ছে। কিছু সময় পর বড় আব্বু আর আরসাল নিচে আসলো, এসে চেয়ার টেনে বসলো। আমি আরসালের দিকে তাকিয়ে আছি। তিনি আমাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি তাকে ইশারা দিয়ে বললাম যে কিছু না। বড় আব্বু তাদের সাথে বসে লাঞ্চ করতে বললেন। আমি না করলে জোর করে ওনার সাথে বসিয়ে প্লেটে খাবার তুলে দিচ্ছেন। আমি সত্যি ওনাদের যত দেখি ততই অবাক হই। বড় আব্বু বড়মা আমাকে নিজের মেয়ের মতো আদর করে, কতটা ভালোবাসে। তাদের কাছে থাকলে মনে হয় বাবা মায়ের কাছেই আছি। ছেলের বউয়ের মতো না, নিজের মেয়ের মতো করে রাখে। বড়মা, যিনি আমার মুখ দেখেই সব কিছু বুঝে যান, আমাকে কতটা সাপোর্ট করে, সব সময় সব কাজে সাপোর্ট করে, কতটা ভালোবাসে। আর বড় আব্বুর ফানে তো ওয়ালপেপার আমার ছবি দেওয়া। সবার কাছে সব সময় আমাকে মা বলে পরিচয় করিয়ে দেন। সবার কাছে বলেন আমি নাকি ওনার মা। সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। লাঞ্চ শেষ করে নিজের রুমে চলে গেলাম। রুমে বেডে বসে বসে আজকের কথাগুলো ভাবতে লাগলাম। ওনার এমন পরিবর্তনই আমি চাইছিলাম, কিন্তু আজকের তার ব্যবহারগুলোর মধ্যে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে। ভয়ঙ্কর কিছু হবে না তো? আবার হঠাৎ উনি এসে আমার কোলে মাথা রেখে বেডে শুয়ে পড়লেন। তার এমনভাবে আশায় ভয় পেয়ে যাই। আমার কোলে মাথা রেখে মুচকি হেসে বলতে লাগলেন, জান, কি ভাবছো তুমি? কত সময় ধরে দরজার সামনে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম, আর তোমার কোনো খেয়ালই নেই? আমি মুখে হাসির রেখা টেনে বললাম, কিছু না তো। আরসাল ভ্রু কুচকে বললেন, সত্যি? আমি মুচকি হেসে বললাম, পেটের কাছে শাড়ি কিছুটা সরে গেছে। তিনি সেখানে মুখ গুজে চুমু দিতে লাগলেন। তার স্পর্শে কেঁপে উঠছি। শরীরে এক অন্যরকম শিহরণ হচ্ছে। তার প্রত্যেকটা চুমুতে কেঁপে উঠছি। বেশ কিছু সময় এভাবে চলার পর উনি আমার দিকে মুখ তুলে তাকালেন। তার চোখে গভীর নেশা দেখা যাচ্ছে, যা আমাকে পাগল করার জন্য যথেষ্ট। তাকে মন দিয়ে দেখছি। ছোট ছোট খোঁচা খোঁচা দাড়িগুলো তার ফর্সা মুখে বেশ মানিয়েছে। সামনে ছোট ছোট চুলগুলো উঠছে।
ঠোঁটগুলো রক্তের মতো লাল, আর ঠোঁটের নিচে তিলটা যা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যা সব সময় আমাকে টানে। জানি না কি হয়েছে, হঠাৎ করে তার ঠোঁটের নিচে তিলে আলতো করে চুমু দিয়ে বসি। চুমু দিয়ে মাথা উঠাতে নেই, তিনি আমাকে হেঁচকা টান দিয়ে আমার ঘাড়ের পিছনে হাত দিয়ে আমার ঠোঁট পাগলের মতো চুমু দিতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। উনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, তার সাথে আমিও বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। উনি আমার কোলে মাথা রেখে আমার গালে নিজের বড় আঙুল দিয়ে স্লাইড করে মাতাল কণ্ঠে বলতে লাগলেন, খুব ভালোবাসি তোমাকে, বুঝেছ জান? কখনো ছেড়ে যাবে না জান, পরিস্থিতি যাই হোক না কেন, প্রমিস করো। আমি, প্রমিস। আরসাল, আমাকে বিশ্বাস করো তো জান? আমি, নিজের থেকে অনেক বেশি করি। আরসাল, সবসময় এই বিশ্বাসটাই রেখো জান। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।